আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, কিংবদন্তির রাজনীতিবিদ জনাব তোফায়েল আহমেদ তিনি ইন্তেকাল করলেন পরিণত বয়সে, বার্ধক্যে রোগাক্রান্ত হয়ে। এমন একটা সময় তিনি ইন্তেকাল করলেন যখন তার দল ক্ষমতা থেকে নির্বাসিত। গণ আন্দোলন, বিপ্লব, গণ অভ্যুত্থানে পরাজিত। এমন একটা সময়ে তিনি ইন্তেকাল করলেন যখন আওয়ামী লীগের তার যারা নেতাকর্মী রয়েছেন, সেই নেতাকর্মী যারা আছেন তারা সবাই তাদের উপর রীতিমতো প্রকৃতির গজব। তারপরেও হাজার হাজার মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। কোটি কোটি মানুষ তার এই মৃত্যুতে বেদনাহত হয়েছে এবং তার এই যে মৃত্যুর পর আমরা কথা বলছি, তিনি এখন আর এই ধরাধামে নেই। তার আত্মীয়-স্বজন কোনো পর্যায়ে নেই এখন। শুভানুধ্যায়ী আত্মীয়-স্বজন এমন কোনো পর্যায়ে নেই যে তার পক্ষে কথা বললে কেউ আমাকে পুরস্কৃত করবে, আর তার বিপক্ষে কথা বললে কেউ আমাকে ভর্ৎসনা করবে। কিন্তু আমি বলছি, আমার মতো আরো বহু মানুষ কথা বলছেন, যাদের যে প্ল্যাটফর্ম আছে। এটাই হলো উনার সফলতা, উনার কিংবদন্তি, রাজনীতির সার্থকতা। তোফায়েল সাহেব আমার সহকর্মী ছিলেন একজন সংসদ সদস্য হিসাবে। ঠিক এই সময়টাতে তাকে আমি সহকর্মী হিসেবে পেয়েছি, বন্ধু হিসেবে পেয়েছি। আর তারও আগে যখন ছাত্রলীগ করেছি, হি ওয়াজ মাই মেন্টর। তিনি ছিলেন আকাশের চাঁদ, আমার মাথার মুকুট। তার পা স্পর্শ করতে পারলে মনে হতো যে আমার একটা অ্যাক্রিডিটেশন হলো। আজ আমি তোফায়েল সাহেবকে পা ধরে সালাম করতে পেরেছি। এই হলো তার অবস্থা। আর তার যখন খুব খারাপ সময় গেছে, ঠিক সেই সময়টাতে তিনি আমাকে টেলিফোন করতেন, তার সঙ্গে কথা হতো। তার বাসায় দাওয়াত দিয়েছেন, আমার যাওয়ার সুযোগ হয়নি ব্যস্ততার কারণে, কিন্তু অনুভব করতাম। আর সেই অনুভব থেকেই এই কথাগুলো বলছি। কেন বলছি? বলছি এই কারণে, আমি শেরেবাংলাকে ফজলুল হককে দেখিনি, আবুল হাশিমকে দেখিনি, চিত্তরঞ্জন দাশকে দেখিনি, শরৎ বসুকে দেখিনি, মহাত্মা গান্ধী বা পণ্ডিত জওহরলাল নেহরুকে দেখিনি। কিন্তু না দেখলেও এরকম শত শত পাক ভারত উপমহাদেশে যারা কিংবদন্তি রাজনীতিবিদ, তাদের জীবনী পাঠ করেছি। কিন্তু একজন তোফায়েল আহমেদকে আমি দেখেছি একদম কাছে থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে তাকে দেখেছি। তো সেই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে তার ব্যক্তিত্বময়তা, তার আকর্ষণীয়তা, এটা বাঙালির যে শত বছরের ইতিহাস, ১৯২৬ থেকে আজ পর্যন্ত এই শত বছরের ইতিহাসে যে কয়জন মানুষ, যদি ১০ জন মানুষ এই বাংলায় ওই বাংলায় ইতিহাস রচনা করে থাকে রাজনীতির ময়দানে, কিংবদন্তির ইতিহাস, তার মধ্যে তোফায়েল আহমেদ একজন অনন্য ব্যক্তিত্ব। তোফায়েল আহমেদের সমসাময়িক আরো অনেক বড় নেতা ছিলেন, যেমন কে এম ওবায়দুর রহমান সাহেব ছিলেন। তোফায়েল আহমেদ সাহেব ডাইরেক্ট নেতা ছিলেন শাহ মুয়াজ্জেম সাহেব, ফেরদৌস আহমেদ কুরেশি, তারপর নূরে আলম সিদ্দিকী, এরপর শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব। এর বাইরে আব্দুর রাজ্জাক সাহেব তো তার ডাইরেক্ট, যাকে বলা হয়, তার বস ছিলেন। এরা সবাই বড় নেতা, কিন্তু কিংবদন্তি হয়ে গেছেন তোফায়েল আহমেদ। কেন? তিনি কতগুলো সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগ তিনি গ্রহণ করেছেন। আর তিনি কতগুলো সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগগুলো তিনি গ্রহণ করেননি। যেমন, তিনি যদি জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেটে যেতেন, তিনি জিয়াউর রহমানের প্রধানমন্ত্রী হতে পারতেন। এর কোনো প্রমাণ নেই আমার কাছে, আমি শুনেছি। কিন্তু জনাব হুসাইন মোহাম্মদ এরশাদ তার অত্যন্ত বিশ্বস্ত লোকের মাধ্যমে, নামটা বলে দেই, জনাব কাজী ফিরোজ রশিদ, জনাব কাজী ফিরোজ রশিদের মাধ্যমে তোফায়েল সাহেবের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন জাস্ট উইদিন 5 মিনিটস। মানে তোফায়েল সাহেব তার বাসা থেকে বঙ্গভবনে যাবেন এবং প্রধানমন্ত্রী রূপে শপথ গ্রহণ করবেন, এই প্রস্তাব নিয়ে।
তোফায়েল সাহেব কিভাবে সেই প্রস্তাব তিনি ফেরত দিয়েছেন, সসম্মানে সেটি প্রত্যাখ্যান করেছেন, তারপরেই কাজী জাফর সাহেবকে প্রধানমন্ত্রী করা হয়। এই হলো তোফায়েল আহমেদ। মানে তার জীবনে অনেকগুলো সুযোগ এসেছে, তিনি সেই সুযোগগুলো গ্রহণ করেননি। ইভেন ১১ সময়টিতে যেভাবে তাকে চাপ দেওয়া হয়েছিল, প্রেশার দেওয়া হয়েছিল, বিএনপির যারা ১/১১ লোকজন ছিলেন তারা কিন্তু সরাসরি বেগম জিয়ার বিরুদ্ধে নেমে গেছেন। তারা সবাই সেই নির্বাচন কমিশন থেকে চাবি নিয়ে পল্টন অফিস খুলতে এসেছেন। তারা প্রেসের সামনে এসেছে। জিয়াউর রহমান, তারপরে বেগম জিয়া এবং তারেক রহমানের ১৪ গোষ্ঠী উদ্ধার করেছেন। আচ্ছা বলেন তো, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, যাদেরকে রেয়ার্স বলা হয়, আওয়ামী লীগের অনেক রাগ এদের বিরুদ্ধে, এরা সংস্কারবাদী ছিল, ইনক্লুডিং সাবির হোসেন চৌধুরী। বিএনপির যে সকল ১/১১ কুশীলবদের সঙ্গে বিএনপির যে সকল সংস্কারবাদী নেতা যে অপকর্মগুলো করেছে, এর একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখাতে পারবেন যে নেভার এভার কোনো কালে আপনি দেখাতে পারবেন না যে একজন মাহমুদুর রহমান মান্না, একজন আখতারুজ্জামান, একজন ক্ষমা জাহাঙ্গীর, একজন ক্ষমা জাহাঙ্গীর মারা গেছেন, আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিংবা ধরুন ওই যে বগুড়ার জনাব মান্নান, কালা মান্নান বলা হতো তাকে, উনি, তোফায়েল সাহেব, আমির হোসেন আমু, যাদের বিরুদ্ধে নাম আসছে এরা কুশীলব ছিলেন ১/১১। মূলত ১/১১ যারা আর্মির লোকজন এদেরকে টার্গেট করেছিলেন, সবাইকে টার্গেট করে তাদেরকে চাপ দেওয়া হয়েছিল একটা রিফাইন্ড আওয়ামী লীগ, একটা ঐক্যবদ্ধ আওয়ামী লীগ মাইনাস শেখ হাসিনা বাস্তবায়ন করার জন্য। এরা করেননি। এরা পিঠ বাঁচানোর জন্য হয়তো একবার দুবার তাদের সাথে বৈঠক করেছেন। যদি তাদের কোনো গোপন ভিডিও থাকতো, সঙ্গে সঙ্গে কিন্তু এখন এগুলো প্রচার হয়ে যেত। তো তোফায়েল সাহেবের এরকম কোনো ভিডিও আছে যেখানে তিনি শেখ হাসিনা টাকা নিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, শেখ হাসিনাকে বাদ দিয়ে তিনি প্রধানমন্ত্রী হবেন, আব্দুর রাজ্জাক হবে, আওয়ামী লীগের সভাপতি হবেন, একটা সিঙ্গেল উদাহরণ আছে? অথচ শেখ হাসিনা এই বিষয়গুলো সারাটা জীবন, মানে আমি তোফায়েল সাহেবের কান্না দেখেছি, আমি আব্দুর রাজ্জাকের চোখের পানি দেখেছি আমার মতো মানুষের হাত ধরে, আমি আমির হোসেন আমুর অসহায়ত্ব দেখেছি আমার মতো মানুষের হাত ধরে। এই কাজগুলো দলের মধ্যে করা হয়েছে। রাজ্জাক সাহেব মারা গেছেন, তোফায়েল সাহেবও মারা গেছেন, কিন্তু আওয়ামী লীগের মধ্যে এখনো পর্যন্ত এই যে যাদেরকে তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, অপমান করে, একজন আব্দুস সামাদ আজাদকে যে অপমান করা হয়েছে, একজন তোফায়েল সাহেবকে, একজন সুরঞ্জিত সেনগুপ্তকে, একজন সাবের হোসেন চৌধুরীকে দলের মধ্যে যে অপমান করা হয়েছে, এ দৃশ্য আমরা যারা দেখেছি, ইউ ক্যানট বিলিভ। তারপর তারা দল ছেড়ে যায়নি। একজন শামীম ওসমানকে, একজন সেলিন হায়াত আইবিকে উইদিন ইন্টারনাল ক্লাসে যে অপমান করা হয়েছে দলের মধ্যে। আচ্ছা, আপনি শামীম ওসমানকে বলেছেন গডফাদার, সব কিছু করে, তাকে কেন্দ্রীয় নারায়ণগঞ্জের বাইরে এনে তাকে দল একটা সাধারণ পোর্টফোলিও তাকে দেওয়া হয়েছে, তাকে স্বীকৃতি করেছে। বরং প্রতিটি মুহূর্তে মানে যত বদনাম শামীম ওসমানের, আর যত মাখন পোলাও কুরমা সব দরবেশের, সালমান এফ রহমানের, আনিসুল হকের। এখন নারায়ণগঞ্জের মতো জায়গাতে শামীম ওসমান আছে, ধরেন আওয়ামী লীগ করে, তার ভাই সেলিম ওসমান, সে কি আওয়ামী লীগ করতো? সে কি এমপি হয়নি? তার আর এক ভাই যে মারা গিয়েছেন, সে কি এমপি হননি? তো এই পরিবারের একটা মানে যাকে বলা হয় গ্রহণযোগ্যতা আছে। আবার ধরেন আইভি, তা আইভিকে আওয়ামী লীগ কেন করতে হবে? সে কি আওয়ামী লীগের বাইরে গিয়ে মেয়র হয়নি? তার বাবাকেই আওয়ামী লীগের বাইরে গিয়ে মেয়র হয়নি? রাজনীতি এরকম একটা বিষয়। কিন্তু এরকম যারা জনপ্রিয় লোকজন আছে তাদেরকে আওয়ামী লীগ কখনো কেন ওন করছে না? আইভিকে তো আওয়ামী লীগ এখনো ওন করছে না। কিন্তু একজন আইভি, একজন আব্দুর রাজ্জাক, একজন তোফায়েল আহমেদ, এদেরকে সৃষ্টি করা যায়নি, সৃষ্টি হয় না এরা। যেটা বলছিলাম, এই তোফায়েল আহমেদ মানে দেশ তাকে স্মরণ করছে, জাতি তাকে স্মরণ করছে, কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা কয়জন স্মরণ করেছেন বলেন তো?
আজকের দিন পর্যন্ত আওয়ামী লীগের কোন লোকটি তোফায়েল আহমেদের জন্য চোখের পানি ফেলেছেন বলেন তো? কোন নেতা? কোন বিবৃতি দিয়েছেন? সেই স্মৃতি মনে করে, শেখ হাসিনাকে স্মরণ করে। মানে বিশ্বাস করেন, মানে আমি যখন একটা সময় খুব যাকে বলা হয় এমপি হওয়ার পরে বুঝতাম না, অনেক কিছু বুঝতাম না। তখন শেখ হাসিনার সঙ্গে তোফায়েল সাহেবের খুব সম্পর্ক খারাপ দর্শনে। আর আমি তখন টকশো থেকে যা মুখে আসে তাই বলি। একদিন উনি আমাকে লিফটের সামনে খুব বকা দিলেন যে, "কি সব পেয়েছো? এভাবে কথা বলছো কেন? এরকম কেন করছো?" বিশ্বাস করেন আওয়ামী লীগের কোনো লোক কখনো আমাকে এইভাবে বকা দেয়নি। আবার ওনার রুমে নিয়ে ডেকে আদর করে দিয়েছেন, বুঝিয়ে বলেছেন যে, "বাবা, এইভাবে আসলে রাজনীতি হয় না।" এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, নেত্রীর সঙ্গে তার যখন খুব খারাপ সম্পর্ক, ঠিক সেই সময় সে আমাকে বলছে যে, রনি, তুমি দলের বিরুদ্ধে কথা বলছো কেন? নেত্রীর বিরুদ্ধে কথা বলছো কেন? তোমার কথা।" আমি বললাম যে, "আমি তো সরাসরি বলি না।" বললে, "মানুষ তো বেকুব না। তুমি প্রকাশ্যে হোক গোপনে হোক, সেটা দলের প্ল্যাটফর্ম আছে, সেগুলো বাদ দিয়ে তুমি টেলিভিশনে গিয়ে সমস্ত কথাবার্তা কেন বলছো?" এখন এই যে সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদ, এই দুজন মানুষের যে এই যে দুটো ঘটনা, এটা কি শেখ হাসিনা জানতেন বা জানেন যে দলটিকে তারা কিভাবে তার অবর্তমানে, তার সঙ্গে তাদের ব্যক্তিত্বের কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্ট থাকতে পারে, কিন্তু এই মানুষগুলো তো দলের পেছনে এইভাবে কাজ করেছে, অথচ অন্যান্য মানুষগুলো কিন্তু এইভাবে কাজ করেনি। যা হোক, এনিওয়ে, সেই তোফায়েল আহমেদ আমি কাছে থেকে দেখেছি একটা জীবন্ত কিংবদন্তি। লেখাপড়া, ড্রেস কোড, পোশাক আশাক পরা, মানুষের শত্রুতা করা, মানুষের সাথে নেগোসিয়েশন করা, একটা আপাদমস্তক পায়ের নখ থেকে চুল পর্যন্ত রাজনীতিবিদ ছিলেন। সফলতা, সার্থকতা, মানুষকে ভয় দেখানো, ক্ষতি করা, নেতিবাচক একটা রাজনীতিবিদদের মধ্যে যত গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলী এই মানুষটির ছিল, যেটি আমি আমার দৃষ্টিতে 1926 থেকে এই পর্যন্ত যদি পুরো বাংলা, বিহার, উড়িষ্যাতে 10 জন রাজনীতিবিদের নাম ইতিহাসে লেখেন, তোফায়েল সাহেবের নাম এই 10 জনের মধ্যে আসবে। অনেক বড় বড় মানুষের নাম আসবে না, কিন্তু তার নাম আসবে 100 বছরের রাজনীতিবিদদের মধ্যে। এই মানুষটি বাংলার জমিন থেকে বিদায় নিলেন। আফসোস, এই জমিন আমরা তাকে সম্মান জানাতে পারলাম না, রাষ্ট্র তাকে সম্মান জানাতে পারলো না, সরকার তাকে সম্মান জানাতে পারলো না, তার দল তাকে সম্মান জানাতে পারলো না। আর যে দেশে তার গুণী মানুষ তার কর্মের সম্মান না পায়, মর্যাদা না পায়, সে দেশে কখনো গুণী মানুষ জন্ম নেয় না। সেদিক থেকে তোফায়েল আহমেদের এই যে মৃত্যু, এই মৃত্যু কেবল তার জন্য নয়, আমাদের পুরো জাতির জন্য একটি দুঃসংবাদ যে এরকম তোফায়েল আহমেদ আর জন্ম নেবে না। দ্বিতীয়ত, আধ্যাত্মিকতায় আসি। তার এই পরিণতি কেন হলো? উসমান হাদির জানাজা এত লোক হলো কেন? বেগম খালেদা জিয়ার জানাজা এত লোক হলো কেন? তারপর জিয়াউর রহমানের জানাজাতে এত লোক হলো কেন? তাহলে জিয়াউর রহমান, উসমান হাদি, তারপর বেগম জিয়া, এখন এই জিনিসগুলো পরস্পরের সঙ্গে কিন্তু যাকে বলা হয় মানুষ তুলনা করছে। জিয়াউর রহমানের জানাজা অনেক লোক হয়েছিল, এখন সবাই বলার চেষ্টা করছে আচ্ছা খালেদা জিয়ার জানাজায় বেশি না জিয়াউর রহমানের বেশি। অনেকে বলার চেষ্টা করছে উসমান হাদির জানাজায় বেশি না খালেদা জিয়ার জানাজাতে বেশি লোক হয়েছে। এই তিনজন মানুষকে আপনি একত্র করেন আর তোফায়েল সাহেবের যে জানাজার কথা চিন্তা করেন, তার মৃত্যুর কথা চিন্তা করেন, আপনার কাছে কি মনে হয় এই যে জানাজাতে এত লোক আসলো এটি কি তাদের প্রাপ্তি? আর তোফায়েল আহমেদের জানাজাতে জয় বাংলা গ্রেপ্তার দিতে গিয়ে লোকজন সেখানে বেশি লোক আসতে পারলো না, এটা কি তার প্রাপ্তি? নট লাইক দ্যাট, সেটা নয়। কিন্তু তোফায়েল আহমেদের এই অবস্থা হলো কেন? তিনি তো অত্যন্ত সম্মান নিয়ে সুন্দরভাবে মরতে পারতেন। তিনি এই যে তার বার্ধক্যজনিত এই এত রোগবালায় আসলো কেন? এত কষ্ট কেন? এত বেদনা কেন? এটার কারণ কি? এটা যে তিনি যে বিভিন্ন সময় অপরাধ করেছেন, কুকর্ম করেছেন। বলা হয় তিনি রক্ষী বাহিনীর অধিকর্তা ছিলেন, তিনি
বঙ্গবন্ধুকে রক্ষা করেনি, রক্ষী বাহিনী তার কাছে এসেছিল এই অনুমতির জন্য, তিনি অনুমতি দেননি, এসব নানা কথা আছে। তিনি ঘুষ খেয়েছেন, দুর্নীতি করেছেন, এলাকায় জুলুম অত্যাচার করেছেন, তার বিরাট বাহিনী ছিল, আত্মীয়-স্বজন অত্যাচারে ভোলাবাসী অতিষ্ঠ, নানা রকম কথাবার্তা আছে। এগুলোর পাপের ফলে কি তিনি এই দুনিয়া থেকে দুর্ভোগ দুর্দশা ভোগ করে গেলেন? নাকি এটা কেবলই নেহায়েত প্রাকৃতিক, যে জীবন এরকমই, এর সাথে বড় বড় মানুষ এভাবে বার্ধক্যে এসে তিনি প্রকৃতির কাছে পরাজিত হন, হোয়াট এভার মেবি। এই বিষয়গুলো নিয়ে এত আধ্যাত্মিক চিন্তা ভাবনা করার দরকার নেই। ফার্স্ট থিং হলো যে একজন তোফায়েল আহমেদ, তার জীবনের কর্ম, তার রাজনীতির কর্ম, ভালো মন্দ মিলিয়ে একজন মানুষ। তো সেখানে তার যে কিংবদন্তি রয়েছে, সেই কিংবদন্তি অনুযায়ী তার যে প্রাপ্তি ছিল, সেই প্রাপ্তি আমরা দিতে পারলাম না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।